বাই 2 এইভাবে আমরা ভেক্টর সাবট্রাকশন করে চেঞ্জ ইন স্পিড ক্যালকুলেট করছি। এই চেঞ্জ ইন ভেলোসিটি, স্পিড তো কনস্ট্যান্ট আছে, সব জায়গাতে একই স্পিডেই যাচ্ছে ও, পুরো সার্কুলার পাথ জুড়ে ওর স্পিডটা একই আছে। আচ্ছা, তাহলে এটা এসে গেল 4v² সাইন স্কোয়ার ডেল্টা থিটা বাই 2। রুট করে দাও, এর রুট করলে কি হবে? 2v সাইন ডেল্টা থিটা বাই 2। এইটা এসে গেল চেঞ্জ ইন স্পিডের ফর্মুলা। বেসিক্যালি ভেক্টরের এই কনসেপ্টটা কাজে লাগবে বলেই এই ক্যালকুলেশনটা আমাদের ভেক্টরের ওই ডিপিপিতে ছিল। ভালো করে মনে করে দেখবে, এই টাইপেরই ক্যালকুলেশন ভেক্টরের ডিপিপিতে দুইবার ছিল, একবার না। এরপর আমরা আরেকটা কনসেপ্ট অ্যাপ্লাই করব। ইফ সাইন থিটা ইজ ভেরি স্মল, সাইন থিটা মে বি রিটেন এস থিটা। থিটা ইজ ভেরি স্মল, থিটা যদি খুব ছোট হয় ওরকমভাবে লিখে নেওয়া যায়। কেটে গেল। এবার অ্যাক্সিলারেশন মানে আমরা কি জানি? ডেল ভি বাই ডেল টি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। এখানেও সেটা করে দিলাম অ্যাক্সিলারেশন ইউনিট। এই ডেল থিটা বাই ডেল টিকে ওমেগা বলা হয়। আমরা অ্যাক্সিলারেশনের ফর্মুলা পেয়ে গেলাম। এই অ্যাক্সিলারেশনটা টুয়ার্ডস দ্য সেন্টার, অলওয়েজ যে সার্কুলার পাথে রোড মুভ করছে তার সেন্টারের দিকে কাজ করে। প্রত্যেকটা পয়েন্টে সবসময় সেন্টারের দিকে কাজ করে, তাই জন্য একে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বলি। ডিরেকশনটা অলওয়েজ সেন্টারের দিকে পাওয়া যাবে, রেডিয়ালি ইনওয়ার্ড এরকম ডিরেকশন পাওয়া যাবে। আমরা এটাকে অনেক আলাদাভাবে চেঞ্জ করে লিখতে পারি। ওমেগার জায়গায় লেখা যাবে ভি বাই আর, যেমন ওটাকে v² বাই আর লেখা যাবে চাইলে। ভেক্টর ফর্মে লিখলে v² বাই আর মাইনাস আর ক্যাপ। কেন না? রেডিয়ালি ইনওয়ার্ড বললাম, তাই জন্য রেডিয়াস ধরে ভেতরের দিকে হচ্ছে বলে মাইনাস আর ক্যাপ। ভেক্টর ফর্ম এরকম লেখা যায়। বা এটাকে চেঞ্জ করে ভি এর জায়গায় ওমেগা আর বসিয়ে দিলাম, তাই চাইলে এটাকে ওমেগা² আরও লেখা যায়। এই ফর্মেও লেখা যায় ভেক্টর ফর্মে। তার মানে একটা বডি ইউনিফর্ম স্পিডে থাকলেও সার্কুলার মোশন যদি হতে হয় তার চেঞ্জ ইন ভেলোসিটি হবেই, কারণ ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্টে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আর ডিরেকশন চেঞ্জ হচ্ছে বলেই এরকম অ্যাক্সিলারেশন পেয়ে যাচ্ছি, আর যেটা সেন্টারের দিকে কাজ করছে। এই ব্যাপারটাই আমাদের এখানে করা আছে, বা এনসিইআরটির টেক্সটেও করা আছে। এই ডেরিভেশনটা আরেকটা টেকনিকেও করা যায়, সেটা আমি পরের দিন করাবো, আজকে করব না। সেটা অন্য একটা কনসেপ্ট আছে তার, যেটা আমাদের দরকার হবে অন্য জায়গায়, এই চ্যাপ্টারে না লাগলেও পরে লাগবে, তাই সেটাও আমাদের একটু শিখে রাখতে হবে। তাহলে আমরা যদি ফিজিক্সের অ্যাঙ্গেল না থেকে শুধু ম্যাথামেটিক্যালি ভাবি, তাহলে এই রিলেশন থেকে আমরা অ্যাক্সেলারেশন বের করতে পারতাম জাস্ট ম্যাথামেটিক্যাল কনসেপ্ট দিয়ে। প্রথমে ওমেগার ডেরিভেটিভ হবে যখন আর কনস্ট্যান্ট, তারপর ওমেগা কনস্ট্যান্ট থাকবে, আর এর ডেরিভেটিভ হবে। এই ডিডিটি অফ ওমেগা যেটা, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা, আর ডিআর ডিটিটাকে বলা হয় ভি, ভেলোসিটি। তার মানে অ্যাক্সেলারেশন একটা সার্কুলার মোশনে দুটো টাইপের হতে পারে। যেটা আলফা ক্রস আর পাচ্ছি ওটাকে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলা হচ্ছে। আলফা ক্রস আর যেটা, ওই অ্যাক্সেলারেশনটা হবে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। আর ওমেগা ক্রস ভি যেটা, ওটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এই দুটো অ্যাক্সেলারেশনকে গুলিয়ে ফেলে অনেকে অনেক সময়। আবার আলফার সঙ্গে
আলফার সঙ্গে সেন্ট্রিপিটালটাকে গুলিয়ে ফেলে। দুটো মোটেই এক জিনিস না। আলফাটা হচ্ছে ওমেগার চেঞ্জটা, ডিডিটি অফ ওমেগা, যেটা ইউনিফর্ম স্পিড হলে যেটা হতে পারে না, যেটা জিরো হবে আলফাটা, ওটাকে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলে। লিনিয়ার অ্যাক্সেলারেশন নয় এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, যার ইউনিটটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার নয় এর ইউনিট, এটা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হয়। আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন যেটা পড়লাম সেটার ইউনিটটা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাই এই দুটো একই অ্যাক্সেলারেশন নয়, এটা যেন মাথায় ঢুকে। শুধুমাত্র ওমেগার রেট চেঞ্জ, বেশি বেশি অ্যাঙ্গেলটা রোটেট করে, যদিও যদি নন ইউনিফর্ম স্পিড হয় তবেই ওই আলফা পার্টটা থাকবে, তবেই ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন এক্সিস্ট করবে। তবেই ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন এক্সিস্ট করবে যদি ওটা নন ইউনিফর্ম স্পিডে ঘুরে, নন ইউনিফর্ম স্পিড যদি হয় ওর। আর ইউনিফর্ম স্পিড হলে শুধু এটা থাকবে, মানে এটা ইউনিফর্মেও থাকবে, নন ইউনিফর্মেও থাকবে, এর সাথে আলফার কোনো ব্যাপার নয়। সার্কুলার পাথে ঘুরলেই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এক্সিস্ট করবেই, কিন্তু সার্কুলার স্পার্ট উইথ নন ইউনিফর্ম স্পিড যদি হয় তাহলে ট্যানজেন্সিয়াল আর সেন্ট্রিপিটাল দুটো অ্যাক্সেলারেশন মিলে টোটাল অ্যাক্সেলারেশন তৈরি হবে, যেখানে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন মানে ট্যানজেন্টের দিকে কাজ করবে, সেন্ট্রিপিটাল হচ্ছে সেন্টারের দিকে। দুটো মিলে যে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন তাহলে ভেক্টর অ্যাডিশনের রুলসেই রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার হবে। কেন? এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটাকে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন বলা হচ্ছে। এবার এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন যেটা আমরা ডিরাইভ করলাম, এই যে রিলেশন গুলো, ওটা এক্সিস্ট করে বলেই ওর জন্য আমরা সেন্ট্রিপিটাল ফোর্সটাকেও পাবো। কারণ আমরা জানি ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনকে ভি স্কোয়ার বাই আর দিয়ে লিখতে শিখেছি, অ্যাক্সেলারেশনকে ওমেগা স্কোয়ার আর দিয়েও লিখতে শিখেছি, এগুলো সবই সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম্পল। যে সেন্ট্রিপিটাল ফোর্স থাকলে তবেই বডি সার্কুলার পাথে রোটেট করবে, এটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আর সেন্ট্রিপিটাল ফোর্স বডির মুভমেন্টের সাথে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, কারণ ফোর্সটা হচ্ছে সেন্টারের দিকে, বডি মুভ করছে ট্যানজেন্টের দিকে ভেলোসিটি নিয়ে, তাই জন্য ইট ইজ অলওয়েজ জিরো ওয়ার্ক ফোর্স। কখনোই এটা ওয়ার্ক ডান করতে পারে না, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করাতে পারে না, মোমেন্টাম ইনক্রিজ করাতে পারে না। সেন্ট্রিপিটাল ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স, কোনো ওয়ার্ক ডানও করতে পারে না। সেটার এক্সাম্পল আমরা ওই সান আর আর্থের মুভমেন্ট পড়ার সময়ই শুনেছিলাম, ওইখানে একটু শুনেছিলাম সেন্ট্রিপিটাল ফোর্সের একটু কথাটা, কিন্তু পরে আর সেভাবে ওটা ইউজ হয়নি। তো প্রথম পার্টে আমাদের এই জায়গাগুলোই আছে। তার সঙ্গে আরো যেটা আছে সেটা হচ্ছে সিমিলার ফর্মুলা লিনিয়ার মোশন আর রোটেশনাল মোশনে ইউজ হবে। এখানে ইউ দিয়ে লিখতাম, এখানে ওমেগা জিরো লিখছি, এখানে ভি লিখতাম, এখানে ওমেগা লিখবো, এখানে ডিসপ্লেসমেন্ট এস, এখানে থিটা, এখানে অ্যাক্সেলারেশন এ, এখানে অ্যাক্সেলারেশন আলফা লিখছি। ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো তাই, আমরা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি লিখতাম, সার্কুলারে কি লিখবো? ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো প্লাস আলফা টি। একদম সব ফর্মুলাগুলোই একইভাবে এক্সিস্ট করছে, একদম একই রকম ভাবে, আর সেগুলো আমাদের অ্যাপ্লাই করা শিখতেও হবে। এই জন্য এরকম কম্পারেটিভ ভাবে লিখে দিয়েছে এখানে। দেখা যাক আমরা দু চারটে অ্যাপ্লাই করার চেষ্টা করে দেখি পারছি কিনা। কারণ প্রথম পার্টে এই সেন্ট্রিপিটাল ফোর্সের আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ইন্ট্রোডাকশনটাই আছে, তারপর ওই সেন্ট্রিপিটাল ফোর্সের কিছু অ্যাপ্লিকেশন আছে, কোথায় কাজে লাগে সেন্ট্রিপিটাল ফোর্স সেটা ধরে কিছু অ্যাপ্লিকেশন আছে, তারপর আমরা ওই অ্যাপ্লিকেশনের দিকে যাব। আগে আমরা দু চারটে প্রবলেম সলভ করে দেখি বুঝতে পারছি কিনা। কোশ্চেন 1 কি আনসার হবে?
Zero. ইয়েস, জিরো। কারণ ওটা বলেই দিয়েছে মুভ উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। কোশ্চেন নাম্বার 3 কি হবে বলো? Option three. ইয়েস, অলওয়েজ ডিরেক্টেড টু ইনওয়ার্ডস। কনস্ট্যান্ট স্পিড বলা আছে মানে, তার মানে ট্যানজেনসিয়াল অ্যাক্সেলারেশন নেই, ওটা জিরো। ট্যানজেনসিয়ালটা নেই, যা আছে সেন্ট্রিপিটালটাই আছে। আর সেন্ট্রিপিটালটা সেন্টারের দিকে কাজ করে। যদি ট্যানজেনসিয়ালও থাকতো তাহলে দুটো রেজাল্টেন্ট হতো, যেটা সেন্টারের দিকে না হয়ে আলাদা কিছু হতো। কোশ্চেন 6। Option 2. Option. টেনজেন্সিয়াল ভেলোসিটি, টেনজেন্স ভেলোসিটি, রেডিয়াল অ্যাক্সিলারেশন। ইয়েস, টেনজেন্সিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাক্সিলারেশন। গুড। কোশ্চেন নাম্বার 9। এটাতে দুটো অ্যাক্সেলারেশনই আছে, ইউনিফর্ম স্পিড নয়। স্পিডটাও ইনক্রিজ হচ্ছে কি রেটে বলেছে, তার মানে ওটাই হচ্ছে আমার ট্যানজেনসিয়াল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপিটালটা বার করো ভি স্কোয়ার বাই আর করে। ভি বলে দেওয়া আছে দেখো। দিয়ে ওই দুটোর আবার রেজাল্টেন্ট বের করতে হবে, যেটা আমরা শিখলাম তখন। এবার ক্যালকুলেশনটা একটু কষ্ট করে করো, করে আনসার কত হচ্ছে বলো। এই কোশ্চেনটাই অনেকবার পরীক্ষায় পড়েছে, কারণ এতেই সব কনসেপ্ট ঢুকে আছে। 2.7 meter per second square. 2.7 around this. ক্যালকুলেটারে করলে নাকি? না, ক্যালকুলেটর ইউজ করো না, তাহলে 12টা বেজে যাবে কিন্তু, আমি বলে দিচ্ছি। করিনি। কত ওটা স্টুডেন্ট? উপরে √181 ছিল, তো ওটাকে 13.5 ধরে নিয়ে করেছি, ওই জন্য ওটা আসছে। আচ্ছা, তাও করতে পারো। আচ্ছা, আরেকটা করো, 13।
অপশন 2। কত 2 হচ্ছে? কোশ্চেন 3 আনসার আছে, কি সব বলছো? ক্যালকুলেশন করো। স্যার 2 আর 3 তে তো একই অপশন দেওয়া। ও বাবা, তাই তো, অদ্ভুত আনসার আমি তাই দিয়েছে। ভাবে, হ্যাঁ এরা একই অপশনটা রিপিট করে ভুল ফেলছে। করে দিয়ে ফেলেছে, ভুল করে দিয়ে ফেলেছে। এরকম হয় অনেক সময়, পরীক্ষাতেও হয়, মানে মেইন এক্সাম গুলোতে ওরকম ভুল হয়ে যায় অনেক সময়, দুটোতেই একই অপশন দিয়ে ফেলে, এরকম হয়ে যায়। আচ্ছা এবারে রিনিট যে হলো খুব কঠিন এসছে। না না, যেরকম হয় সেরকমই। ফিজিক্স তো একটু কঠিন অনেকেরই মনে হয়, সেটার জন্য তার এনটিএ দায়ী নয়, ফিজিক্স পড়াশোনা যারা করে বা যারা পড়ায় তারা দায়ী। মানে টেকনিকটাই অনেকে ভুলভাবে শেখায়, অনেকেই মুখস্থ মতন করে শেখায় পড়াশোনাটা, কনভেনশনাল কিছু কোশ্চেন কি প্র্যাকটিস করায়, কনসেপ্টের উপরে জোর দেয় না, বা স্টুডেন্টরা অনেক সময় সেটাই চায়, ঠিক আছে, যে আমরা শর্টে কি করে তাড়াতাড়ি করে কিভাবে কয়েক 50টা অঙ্ক করে ফেলবো বা 100টা করে ফেলবো, এরকম ভাবে কনসেপ্ট বিল্ড করবো, এইসব নিয়ে অনেকে ভাবেই না বা বুঝি না আর কি। ছোটোর থেকে ক্লাস 9 থেকেই ধরো, 9-10-এর পরে অনেকের আর কনসেপ্ট তৈরি করাও যায় না, পারেও না করতে। তো ওই জন্য ফিজিক্সের একটু ঘোরানো কোশ্চেন থাকলেই বিশাল কঠিন ভাবে, আর আবার ফিজিক্স, ওটা ওটা তো অন্য কোনো সাবজেক্ট নয় যে সহজ মনে হতে পারে। সেভাবে পড়তে হবে, যারা সেইভাবে পড়ে তাদের কাছে কিছুই মনে হবে না, ওটা কোনো ব্যাপারই নয়। সেভাবে পড়লেই পারবে করতে, সেভাবে পড়ে না বা অনেক সময় পড়ানো হয় না। কোচিং গুলো কি করে, এই যে বড় বড় কোচিং যেগুলো সব আকাশ, আলেন, ইডাব্লিউ, এরা পার্টিকুলার কনভেনশনাল কিছু কোশ্চেন ওদের সব সেট করা আছে, বানানো আছে, ওদের স্টাডি মেটেরিয়াল বানিয়ে দিয়ে দেয়, যারা পড়ায় তাদেরকে দিয়ে দেয়, সব জায়গায় সাপ্লাইটা করে দেয়, বলে দেয় যে এক একটা ক্লাস মানে এই ক্লাসে তুমি এই 20টা অঙ্ক করাবে, এই 30টা অঙ্ক করাবে। মানে টিচার নিজে কিভাবে পড়াবে সেটা করার তার কোনো ফ্রিডম নেই। ইনস্টিটিউট একটা ওভারঅল যে বেঞ্চমার্ক সেট করে দেবে, সেইভাবে ইউজ করতে হবে। এবার সেইভাবে তো স্টুডেন্ট ওয়াইজ প্রসেস ভ্যারি করে, চেঞ্জ হয়, সিস্টেম চেঞ্জ করতে হয়। তোমাকে আমি যেভাবে পড়াচ্ছি, আমার অন্য স্টুডেন্ট যারা অফলাইনে আসছে তাকে আমি একইভাবে পড়াবো না, বা আমি স্কুলের ক্লাসে গিয়ে আবার একইভাবে পড়াতে পারবো না, সেখানে আরেকটা রকমের মিক্সড কম্বিনেশনের স্টুডেন্ট আসছে, তাহলে প্ল্যান চেঞ্জ করতে হয়। কিন্তু এদের সেই সিস্টেমগুলো থাকে না, বা সেই সিস্টেম ওদের অ্যালাও নয়। যা বলে দেবে ইনস্টিটিউট সেভাবেই পড়াতে হবে, নিজে কোনো টিচার কিছু দেখাতে পারবে না। তাহলে সেইভাবে ওরা ওই কয়েক কিছু পার্টিকুলার প্রবলেম সলভ করাই শেখে, এই পর্যন্তই, নিজস্বতা কিছু তৈরি হয় না। তাই একটু কোশ্চেন চেঞ্জ করে দিলেই মনে হয় কঠিন কোশ্চেন। 25টা কোশ্চেন তো একদম স্ট্রেট ফরওয়ার্ড, খুব সিম্পল কোশ্চেন, 25টা মতো। আর অ্যাকচুয়ালি ফিজিক্সকে যদি 25টাও পারে তাহলেও তার সিলেকশন হয়ে যাবে, সবচেয়ে বড় কথা। কারণ বায়োলজি খুব সহজ ছিল, বায়োলজিতে 320, 30, 40, 50 অনেকেই পাচ্ছে, ঠিক আছে। আমারই দুজন স্টুডেন্ট, তারাই বললো 330-এর উপরে বায়োলজিতে এসে যাবে। কেমিস্ট্রি খুব একটা কঠিন ছিল না, সেখানেও বললো মোটামুটি হয়ে যাবে 140-50 করে। তাহলে তারপরে তো ফিজিক্স 100 পেলেও চান্স পেয়ে যাবে, আরামসে, আরামসে চান্স পেয়ে যাবে। তো 25টার পরে যদি বলি আর 10টা কোশ্চেন, সেগুলো একটু কঠিন, আর মোটামুটি 10টা কোশ্চেন আছে যেগুলো একটু ভাবতে হবে। তো সেই 10টা পারতে হবে তো কেউ বলেনি। 25-10-এ 35টাও যদি কেউ পারে তাহলেও সে মোটামুটি টপ 5000-এর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক আসবে তার, আরামসে। বা যদি এটা কেমিস্ট্রি খুব নিটের ভালো পারে। পেপার, হ্যাঁ, এটা নিটেরই পেপারটা না? হ্যাঁ, নেটেরই ব্যাপার এটা, আমি এই জন্যই তুমি মনে করালে তাই আমি খুললাম এটা, যে একটু ব্যাপারটা যখন তোমাদের মনেই হচ্ছে একটু দেখো কি জিনিসটা আছে। কিছু কিছু কোশ্চেন তো দেখবে যে মানে একদম ভয়ঙ্কর ইজি। আর এই কোচিং সেন্টার গুলো কি করে, এরা তো বিজনেস করে, এদের কাছে স্টুডেন্ট পড়ে র্যাঙ্ক করে ফেলে নাকি, সেরকম ভাবার কোনো কারণই নেই। ওই সব স্টুডেন্ট প্রত্যেকেরই বাড়িতে টিচার রাখা আছে, ঠিক আছে। তো সেই বাড়িতে টিচারের কাছে সব পড়ে, কোচিং গুলা কাছে পরীক্ষা টরীক্ষা দেয়, বা ওদের সাথে টাকা পয়সার ডিল হয়,
যেসব এই যেমন হ্যাঁ, যারা অ্যালেন তো পুরো অ্যাডভার্টাইজমেন্ট করে অ্যাডভান্সডে, মানে সবাই যারা সবকটাই কোনো সব ইচ্ছে। ইনস্টিটিউটই ওভাবেই চলে। যা কোথায় গেল, সব ইনস্টিটিউটই সেভাবেই চলে, ওরা